গুড আফটারনুন চিলড্রেন। আমরা এখন আছি বাংলা ক্লাসে। বাংলা ক্লাসে আমরা মোটামুটিভাবে কিন্তু আমাদের সিলেবাসের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আমাদের একটিমাত্র কবিতাই বাকি ছিল, সেটি হচ্ছে জীবনের হিসেব। জীবনের হিসাব কবিতা সুকুমার রায়ের লেখা। এই কবিতাটি আমরা প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ করে প্রায় অনেকটাই পড়ে ফেলেছি। আজকে আমরা এই কবিতাটির একদম শেষ অর্ধে পৌঁছে গেছি, মানে আমরা শেষ প্যারাগ্রাফটা পড়ে এই কবিতাটির মানেটা আমরা কিন্তু ওভারঅল যে এই কবিতার যে একটি আভ্যন্তরীণ অর্থ আছে সেই অর্থটা আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো, এই কবিতাটা আমরা যতটা পড়েছি তাহলে সেইটুকু আমরা আরেকবার একটু ঝালিয়ে নিই। এই কবিতাতে আমরা প্রথমে কি দেখছি, কোনো এক শৌখিন বাবু, যে প্রবল বিদ্যাবুদ্ধি সম্পন্ন হিসেবে নিজেকে ভাবেন, তিনি একবার শখের নৌকা চড়তে বেরিয়ে নৌকার যে মাঝি, তার সামনে কিন্তু সে বিদ্যের ঝাঁপি খুলে বসেছে। সে মাঝিকে বিভিন্ন প্রশ্ন করছে। বলতে পারে সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। মাঝি, বৃদ্ধ মাঝি, অশিক্ষিত মাঝি, সে কিন্তু কিছুই জানে না। বাবু তাকে কটাক্ষ করে বলেন, তোর জীবনের চারিয়ানায় বৃথা। আবার কখনো কখনো বাবু তাকে আবার বলেন যে তুই কেন আরও কিছু উত্তর জানিস না। বাবু বলেন, নদীর ধারা কিভাবে পাহাড়ে আসে, বা সমুদ্রের জল কেন লবণাক্ত। বাবু এত প্রশ্নতেও কিন্তু মাঝি কিছুই উত্তর দিতে পারে না। বাবু তাই আবার রাগ করে উপহাস করে বলেন, তোর জীবনের অষ্টআনাই ফাঁকি। আবার অনেক ভেবে বাবু আবার প্রশ্ন করেন, আচ্ছা বল দেখি, নীল আকাশের চূড়া যে দেখা যায়, ওটা কেন এরকম নীল আকাশে দেখা যায় আকাশের ওই চূড়ো, অথবা সূর্য চন্দ্রে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলেন, বাবু আমাকে লজ্জা দেন কেন। তখন বাবু কি বলেন, তোর জীবনে 12 আনাই বৃথা। আমরা এত অবধি কিন্তু কবিতাটা পড়েছি। আজকের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। শেষ পর্যায়ে আমরা কি দেখছি, খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। অর্থাৎ বাবু তো রীতিমতো শৌখিন নৌকা চড়ছে, এবং নৌকা চড়তে চড়তে খানিক বাদে প্রচণ্ড ঝড় উঠেছে, নৌকা প্রায় দুলছে, বা নৌকা ডুবে যাওয়ার আশু সম্ভাবনা। মাঝিরে কন, মাঝিকে তখন বাবু ডেকে বলছেন, তখন আর বাবু কোনো বিদ্যের বুলি কিন্তু আওড়াচ্ছেন না। মাঝিকে ডেকে বলছে, এ কি আপদ, ওরে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা, এবার মরবো নাকি আজই। বলছে, নৌকা ডুবে গেল, আমি কি আজকেই মরে যাব। মাঝি বাবু খুব ভয় পেয়ে গেছে, নৌকা প্রচণ্ড দুলছে। মাঝি তখন বাবুকে জিজ্ঞেস করে, সাঁতার জানো। মাথা নাড়েন বাবু মাথা নাড়েন। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা, হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। অর্থাৎ 16 আনা মানে পুরোটা, অর্থাৎ 10%। তাহলে বাবু বলছেন যে মাঝি, আমি তো সাঁতার জানি না। মাঝি প্রশ্ন করলো, বাবু তুমি সাঁতার জানো। বাবু বলছেন, না আমি সাঁতার জানি না। তখন মাঝি বলল, বাবু যদি বেঁচে থাকো তবে তো তুমি আমার কথার হিসেব করবে, বেঁচে না থাকলে তোমার তো জীবনের দেখছি 16 আনাই মিছে। অর্থাৎ বাবু তাকে লেখাপড়া জানে না বলে বিভিন্নভাবে তাকে কটাক্ষ করেছে। তার জীবনের কখনো বলেছে 4 আনা, কখনো বলেছে 12 আনা, কখনো বলেছে 8 আনাই মিছে। এবার উল্টে মাঝি বলছে, বাবু তোমার জীবনের 16 আনাই মিছে। অর্থাৎ এই কবিতাটিতে আমরা যেটা পাই, কবিতাটি মূলত একটি কাহিনীমূলক কবিতা। এই কবিতাতে আমরা দেখলাম যে বাবুকে কিন্তু কোনো প্রশ্ন করেনি, শুধুমাত্র জিজ্ঞেস করেছিল যে বাবু তুমি সাঁতার জানো না। তাতে করে মাঝি বাবুকে শুনিয়ে দিল, তুমি যে সাঁতার জানো না তাতে তোমার জীবনের পুরোটাই মিছে। মানে এই গল্পে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই কবিতাটিতে, যে বিদ্যে সবসময় কিন্তু পুঁথিগত বিদ্যে কাজে লাগে না। জীবনে চলার পক্ষে প্রত্যেক দিন আমরা যে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সম্মুখীন হই,
সেই অভিজ্ঞতা কিন্তু মানুষের জীবনের বেঁচে থাকার জন্য অনেকটাই কাজে লাগে। পুঁথিগত বিদ্যার থেকেও মানুষের জীবনের যেই বিদ্যা তাকে সবসময় অ্যাপ্লাই করতে হয়, বা যেই বিদ্যের মাধ্যমে মানুষের জীবনের স্বাভাবিকতা বজায় থাকে, সেই বিদ্যেরই কিন্তু কবি ঘুরিয়ে জয়গান গেয়েছে। অর্থাৎ কবির বক্তব্য অনুযায়ী পুঁথিগত বিদ্যার থেকেও মানুষের জীবন দিয়ে যে বিদ্যা মানুষ অর্জন করেন, সেই বিদ্যার কিন্তু গুরুত্ব অনেক। বাবু মাঝিকে অনেকবার বলেছিলেন তার জীবনের বিভিন্ন অংশ বৃথা, কিন্তু বাবু যখন সাঁতার জানেন না সেটা শুনে উল্টে মাঝিই শুনিয়ে দিল যে বাবু তোমার তাহলে জীবনের 16 আনাই বৃথা। তাহলে এই কবিতাটা কিন্তু প্রথমে বলেছি, আবার বলছি, এটি একটি কাহিনীমূলক কবিতা। এক উচ্চ জ্ঞানসম্পন্ন শৌখিন বাবু নিরক্ষর এক মাঝির নৌকায় চড়ে সে মাঝির কাছে বিদ্যের ছোঁয়াপি খুলে বসলেন। বাবু মাঝিকে বিভিন্ন প্রশ্ন করেন, মাঝি ঠিকমতো উত্তর দিতে পারেন না, তাই বাবু মাঝিকে কটাক্ষ করেন। কিন্তু কবিতার একদম শেষ পর্যায়ে আমরা কি দেখি, যে বাবু শেষ পর্যন্ত মাঝির শরণাগত, মানে নৌকা যখন ঝড়ের বুকে খুব দুলছে তখন উল্টে বাবুই মাঝিকে বলেছিলেন যে মাঝি নৌকো দুলছে, কি করে কি হবে। অর্থাৎ বাবু কিন্তু খুব ভয় পেয়ে গেছেন, তিনি বলছেন আমি কি মরেই যাব নাকি। তখন তার উত্তরে মাঝি কিন্তু বাবুকে শুনিয়ে দিল যে তুমি যে আমাকে এত কথা বলেছো, তুমি তো নিজেই সাঁতার জানো না, অর্থাৎ তোমার জীবনের 16 আনায় বৃথা। মানুষের জীবনে পাণ্ডিত্যকে নিয়ে বা শিক্ষাকে নিয়ে গর্ব করা কিন্তু উচিত নয়, কারণ কোন শিক্ষা কার কখন কাজে লাগে এমন কিন্তু কোনো বিশেষ কোনো নিয়ম নেই। শুধু তাই নয়, বিদ্যা বিদয়ং দদামি, অর্থাৎ বিদ্যা মানুষের বিনয় দান করেন। কিন্তু আলোচ্য কবিতায় আমরা কি দেখছি, বাবু তার বিদ্যের অহংকার বড় বেশি। এই বিদ্যার অহংকারের জন্যই কিন্তু শেষ পর্যন্ত মূর্খ মাঝি তাকে তার অহংবোধটাকে একদম দমিয়ে দিয়েছিল। অর্থাৎ মাঝি জীবনের যে স্বাভাবিকতা সেটারই জয়গান গিয়েছে। বাবু যে সাঁতার জানে না তাতে মাঝির মনে হয়েছে আগে বেঁচে না থাকলে পরে তাহলে তার তো জীবনের কোনো মূল্যই হয় না। অর্থাৎ মানুষের জীবন যে প্রথমেই শুধুমাত্র স্ট্রাগল করে বা অবিরত সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকা, কবি এখানে সেই কথাই বলতে চেয়েছেন। তা চলো এই কবিতার থেকে এখন কিন্তু আমরা কিছু শব্দার্থ পড়ব। শব্দার্থ পড়ার পর আমরা আমাদের যা যা পড়েছি, অর্থাৎ তোমাদের ফার্স্ট ডিউটিতে তোমরা হবে নাই জানতে, যাই হোক এখন যখন ফার্স্ট ডিউটি হবে শুনেছ, তাহলে আমরা একটু ছোট্ট করে ফার্স্ট ডিউটির যা গ্রামার তোমাদের বলেছিলাম সেই গ্রামারটা একটু রিভিশন করে দিই। যদিও আমরা হাফ ইয়ারলি হিসেবে গ্রামারের অনেকটাই করেছি, তাও আমি তোমাদের কয়েকটা কথা বলে রিভিশন করে দেব। তার আগে আমরা এই কবিতার একটু যে আমাদের শব্দার্থ আছে, শব্দার্থ কথা একটু পড়ে নিই। প্রথমেই বলছে বিদ্যে বোঝাই। বিদ্যে বোঝাই কথাটার অর্থ হচ্ছে বিদ্যান। বিদ্যা বোঝাই কথাটার অর্থ হচ্ছে বিদ্যান। শখ, শখ মানে আগ্রহ। বোট, বোট একটি ইংরেজি কথা, তার বাংলা হচ্ছে নৌকা। মাঝি, মাঝি মানে যে ব্যক্তি নৌকায় পারাপার করিয়ে দেয়, অর্থাৎ যিনি নৌকা চালনা করেন তাকে বলা হয় মাঝি। জোয়ার, জোয়ার মানে যখন জলস্ফীতি হয় বা জলবৃদ্ধি হয়। ফ্যালফেলিয়ে হাসে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। জ্ঞান, জ্ঞান অর্থাৎ বিদ্যা। চারিয়ানা, চারিয়ানা মানে সিকি। এখানে মাটি, মাটি কথাটার অর্থ হচ্ছে নষ্ট হওয়া। আলোচ্য কবিতায় মাটি কথাটার অর্থ হচ্ছে নষ্ট হওয়া। ধারা মানে স্রোত। লবণ পোড়া অর্থাৎ লবণাক্ত। পানি, পানি কথাটার অর্থ হচ্ছে জল। খেলো অর্থাৎ কম দামি, আমরা বলি কোনো খেলো জিনিস মানে একটু সাবস্ট্যান্ডার্ড জিনিস বা কম দামি জিনিস। অষ্ট আনা, টাকার অর্ধেক অর্থাৎ 50%। চূড়ো, চূড়ো মানে শিখর। দেছেন, দিচ্ছেন। হেন অর্থাৎ এই রকম। 12 আনা মানে 3 ভাগ মানে 75%। বৃথা, বৃথা মানে অকেজো বা যার কোনো প্রয়োজনই নেই। ফুলে, ফুলে মানে
প্রচণ্ড স্ফীতি হয়েছে বা ফেঁপে উঠেছে। আপদ অর্থাৎ বিপদ। শুধায় মানে বলে বা জিজ্ঞাসা করে। কাবু মানে কাহিল হওয়া। আর মিছে কথাটার অর্থ হচ্ছে মিথ্যে। মিছে কথাটা শুধুমাত্র কবিতার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মিছে কথাটার অর্থ হচ্ছে মিথ্যে। তাহলে এই যে কবিতাটা, এটাও কিন্তু তোমাদের মোটামুটিভাবে পড়া হয়ে গেল এবং কবিতাটার মিনিংও তোমরা বুঝলে। আমি এই কবিতাটা থেকে প্রশ্নের উত্তর পরে আমি তোমাদের পোস্টের মাধ্যমে সেন্ড করে দেব। আজকে আমরা একটু দেখি আমাদের সিলেবাস অনুযায়ী যেটা গ্রামারটা আমরা যদি একটুখানি রিভিশন করতে পারি, তাহলে গ্রামারে তোমাদের মোটামুটিভাবে রয়েছিল হচ্ছে সাধু ও চলিত, স্বরসন্ধি, পদান্তর, সমার্থক শব্দ। এতে প্রথমে আমরা সন্ধিতে চলে যাব, স্বরসন্ধি। স্বরসন্ধিতে আমি তোমাদের একটা পোস্ট পাঠিয়েছিলাম, তাতে কিছু স্বরসন্ধি বা গুরুত্বপূর্ণ স্বরসন্ধি লেখা ছিল। এই স্বরসন্ধির ক্ষেত্রে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমাদের সাধারণত সন্ধি বিচ্ছেদ করো বা সন্ধিবদ্ধ শব্দ এই হিসেবেই কিন্তু আসবে। তাহলে একটু চলো আমরা প্রথমে স্বরসন্ধির রিভিশন করে নিই, অর্থাৎ কীরকমভাবে আমরা কীরকম স্বরসন্ধি পড়ব। তাহলে আমরা একটু সন্ধির রিভিশনটা করে নিই। তোমাদের সন্ধিতে কি আছে? প্রথমত হচ্ছে আমরা বলতে পারি সন্ধি কাকে বলে। সন্ধি কথাটার অর্থ হচ্ছে মিলন। ব্যাকরণে ধ্বনির সঙ্গে ধ্বনির বা লিখিত রূপ বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে আমরা বলি সন্ধি। সন্ধি সাধারণত দুই প্রকারের হয়। সন্ধি সাধারণত স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এছাড়াও আছে বিসর্গ সন্ধি। অর্থাৎ আমরা তিন প্রকারের সন্ধি পাচ্ছি, কিন্তু তোমাদের ক্লাস 6-এর সিলেবাস অনুযায়ী আমরা শুধু স্বরসন্ধি পড়ব। স্বরসন্ধিতে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্বরসন্ধি আলোচনা করব। যেমন ধরো, তোমরা সূত্রসহ সন্ধি পড়েছ, কিন্তু তোমাদের ইউনিট টেস্টে সূত্রসহ লেখার সেভাবে কোনো জায়গা নেই। তাহলেও তোমরা মোটামুটিভাবে ধরে নেবে অকার বা আকারের পর অকার বা আকার বা অকার বা অকার বা অকার আকার বা আকার আকার, এগুলোর সাথে কিন্তু আলটিমেটলি আকার হচ্ছে। তেমন কিছু ইম্পর্টেন্ট স্বরসন্ধি হচ্ছে, যেমন হিমযুক্ত অচল, হিমাচল, শশযুক্ত অঙ্ক, শশাঙ্ক, আবার দেবযুক্ত আলয়, দেবালয়, পদ্মযুক্ত আসন, পদ্মাসন, আশাযুক্ত আনন্দ, আশানন্দ, ভিক্ষাযুক্ত অন্ন, ভিক্ষান্ন, কথাযুক্ত অমৃত, কথামৃত। এগুলো আকার হচ্ছে। আবার হর্ষইকার বা দীর্ঘইকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলিয়া দীর্ঘইকার হয়। যেমন ধরো আমরা দেখছি শিবযুক্ত, না, এটা হর্ষকার বা দীর্ঘইকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলিয়া দীর্ঘইকার হয়। যেমন রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র, কবিযুক্ত ইন্দ্র কবীন্দ্র, শচীযুক্ত ইন্দ্র শচীন্দ্র, তারপর রথিযুক্ত ইন্দ্র রথীন্দ্র। আবার হর্ষৌকার বা হর্ষৌকারের পর হর্ষইকার বা হর্ষৌকার থাকলে উভয়ের ওই জায়গাটায় বফলা হয়। যেমন সুযুক্ত আগত স্বাগত, মনুযুক্ত অন্তর মন্বন্তর, অনুযুক্ত এষণ অন্বেষণ। এগুলো আমরা বিভিন্ন স্বরসন্ধির উদাহরণ পাই। অকার বা আকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলিয়া একার হয়। শিবযুক্ত ইন্দ্র শিবেন্দ্র, গণযুক্ত ঈশ গণেশ, দেবযুক্ত ঈশ দেবেশ, সূর্যযুক্ত উদয় সূর্যোদয়। রাজা, আবার অকার বা আকারের পর রি থাকলে উভয় মিলিয়া অর হচ্ছে। যেমন রাজাযুক্ত ঋষি রাজর্ষি, দুঃখযুক্ত ঋত দুঃখার্থ ইত্যাদি। এছাড়াও বনযুক্ত ঔষধি বনৌষধি, অকারের সঙ্গে ওকার যুক্ত হয়ে ঔকার হচ্ছে। জলযুক্ত ওকার জলৌকা, এটাও কিন্তু অকারের সঙ্গে ওকার যুক্ত হয়ে ঔকার হচ্ছে। আবার অকারের সঙ্গে একার যুক্ত হয়ে ঐকার হয়। যেমন তথাযুক্ত এব তথৈব। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ সন্ধি তোমাদের একটু আলোচনা করে দিই। যেমন সুযুক্ত অল্প স্বল্প, সুযুক্ত আগত স্বাগত, মনুযুক্ত অন্তর মন্বন্তর, নেযুক্ত অন নয়ন, গৈযুক্ত গায়ক,
পযুক্ত অন পবন, পযুক্ত ইক পবিত্র, গোযুক্ত এসনা গবেষণা, সেযুক্ত অন শয়ন, নৈযুক্ত অপ নায়ক, ভযুক্ত অন ভব। এছাড়াও কিছু আছে নিপাতনের সিদ্ধ সন্ধি। তা নিপাতনের সিদ্ধ বা বাংলা নিয়মে কিছু সন্ধিও আমরা পাই। নিপাতনের সিদ্ধ আমরা দুটো ভালোভাবে পড়ব, যেমন গোযুক্ত অক্ষ গবাক্ষ, বারযুক্ত এক বারে, শুদ্ধযুক্ত ওদন শুদ্ধদন। আবার খাঁটি বাংলা সন্ধি, যেমন ধরো ঘরযুক্ত আমি ঘরামি, দুষ্টুযুক্ত আমি দুষ্টমি, পাগলযুক্ত আমি পাগলামি। তাহলে সন্ধি কথাটা অর্থ কী? সন্ধি কথাটার অর্থ হচ্ছে মিলন। ব্যাকরণে সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটো শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথম ধ্বনির মধ্যে যে মিলন হয় তাকে আমরা সন্ধি বলি। স্বরসন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি শব্দের স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে বলা হয় স্বরসন্ধি, যেমন হিমযুক্ত আলয় হিমালয়। নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে? নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ সন্ধি, যেমন কুলযুক্ত ওটা কুলোটা। খাঁটি বাংলা সন্ধি কাকে বলে? খাঁটি বাংলা শব্দের স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে খাঁটি বাংলা স্বরসন্ধি বলে, যেমন পাকাযুক্ত আমি পাকামি, পাগলযুক্ত আমি পাগলামি। তাহলে এই হচ্ছে তোমাদের সন্ধি। এবার সন্ধি থেকে তোমাদের কী রকম আসতে পারে? হয় দিতে পারে সন্ধি সঠিক শব্দটির পাশে বা সঠিক সন্ধির পাশে টিক চিহ্ন দাও, অথবা সন্ধি যুক্ত করো বা সন্ধি বিচ্ছেদ করো। এই তিন রকমের একরকম আসতে পারে। এগুলো ছাড়াও সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার ও কী কী, এটাও লেখার হিসেবে আসতে পারে। এরপর আমরা একটু ছোট্ট করে চলো সাধু এবং চলিত ভাষাটা একটু আলোচনা করে দিই। সাধু এবং চলিত ভাষা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে, ধরো তোমাদের কোনো একটা শব্দ দেওয়া হবে বা কোনো একটা লাইন দেওয়া হবে, সেটাকে বলা হবে এটিকে সাধু ভাষায় রূপান্তর করো বা চলিত ভাষায় রূপান্তর করো। তাহলে চলিত ভাষা, সাধু ভাষা কাকে বলছে? সংস্কৃত শব্দ থেকে নেওয়া শব্দবহুল যে সর্বনাম এবং ক্রিয়াপদের রূপ সম্বলিত বাক্যকেই সাধু ভাষা বলে। আর চলিত ভাষা মানে যে ভাষাতে সংস্কৃত শব্দ থেকে আসা সর্বনাম এবং ক্রিয়াপদের আধুনিক রূপ ব্যবহৃত হয় তাকে আমরা বলছি চলিত ভাষা। তাহলে আমরা একটু সর্বনাম পদের সাধু চলিত দেখে নিই। যেমন ধরো তাহা, তাহা কথাটা চলিত ভাষায় হবে তা। ইহারা এরা, উহারা ওরা। আবার যেমন দেখিয়া দেখে, ধরিয়া ধরে। আবার করিতেছে করছে, যাইব যাব। এভাবে আমরা সাধু ভাষা থেকে চলিত ভাষা করতে পারি। দ্বারা দিয়ে, অপেক্ষা চেয়ে, হইতে থেকে, তথাপি তবুও। এভাবে আমরা বিভিন্ন ভাষা থেকে সাধু ভাষা এবং চলিত ভাষা করতে পারি। তাহলে বাংলা ভাষার লেখ্যরূপ দুটি, একটি হচ্ছে সাধু ভাষা, একটি হচ্ছে চলিত ভাষা। তাহলে সাধু ভাষায় সংস্কৃত থেকে আসা শব্দগুলো বেশি ব্যবহৃত হয়, বাংলার চলিত ভাষার রীতিটি কিন্তু কথ্য ভাষার কাছাকাছি। আমরা এবার দু একটি সাধু ভাষা থেকে চলিত ভাষার রূপান্তর আমরা একটু বাক্যের সাহায্যে করব। যেমন ধরো তাহারা আগামীকল্য বাড়ি যাইবে, এটা চলিত ভাষায় কী হবে? তাহারাটা হবে তারা, আগামীকল্য মানে আগামীকাল, বাড়ি যাবে। মূলত তোমরা বিশেষ্য পদ না, সর্বনাম পদ এবং ক্রিয়াপদে কিন্তু সাধু থেকে চলিতে রূপান্তরিত করা হয়। অবশ্যই তাদের সঙ্গে দেখা, অবশ্যই তাহাদের সহিত দেখা করিব, এটা যদি আমরা চলিত ভাষায় লিখি কী বলবো? অবশ্যই তাদের সাথে দেখা করব। আবার আমি গতকাল বিদ্যালয়ে যাইনি, এটিকে সাধু ভাষায় কী লিখব? আমি গতকালও বিদ্যালয়ে যাই নাই। আবার ধরো এটা হলো বিকেলে ঝড় উঠল আর সমুদ্র উত্তাল হলো, সাধু ভাষায় কী বলবো? বৈকালে বা অপরাহ্নে ঝড় উঠিল, সমুদ্রও উত্তাল হইল। অর্থাৎ আমরা কি দেখছি? সাধু ভাষা এবং চলিত ভাষার ক্ষেত্রে মূলত সর্বনাম পদ এবং ক্রিয়াপদটাই কিন্তু
চেঞ্জ করতে হবে। তোমরা সর্বনাম পদ এবং ক্রিয়াপদ চেঞ্জ করবে যদি সম্ভব হয়। ভেতরকার অন্য কোনো শব্দ যদি সেই শব্দের তোমরা সহজ রূপ জানো সেটা লিখবে। আদারওয়াইজ কিন্তু শুধু সর্বনাম পদ এবং ক্রিয়াপদ চেঞ্জ করলেই সাধু ভাষা থেকে চলিত ভাষার ব্যাপারটা সঠিক হবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা একটু রিভিশন করলাম ব্যাকরণ, সন্ধি আর সাধু চলিত ভাষা আর জীবনের হিসাব পদ্ধতি কিন্তু আজকে আমরা শেষ করলাম।